দর্শক, শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন। আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি আশিকিন প্রিন্স এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ফ্যামিলি মেডিসিন এবং রেফারেল সিস্টেম। আর এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত রয়েছেন প্রাভা হেলথের ফ্যামিলি মেডিসিনের কনসালটেন্ট ডাক্তার শোয়েব আহমদ। শোয়েব আহমদ, আপনাকে স্বাগত আমাদের সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে যে আমরা টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্যামিলি মেডিসিন এবং রেফারেল সিস্টেম। এই শব্দটা অনেকেই জানেন, কিন্তু আসলে ব্যাখ্যাটা কি আসলে ফ্যামিলি মেডিসিন? ওকে, থ্যাংক ইউ। আসলে যদি একটু আমি ব্যাখ্যা করে বলি, প্রতি শব্দ ফ্যামিলি মেডিসিন, আমার দেশে আসলে মেডিসিন বিশেষজ্ঞ বলে সবাই জানে, কিন্তু ফ্যামিলি মেডিসিন বলে ওরা ভাবে যে এটা আবার কোন বিশেষায়িত বিশেষজ্ঞ। তো আসলে আমার দেশে আমরা যদি উই গো ব্যাক ইন আওয়ার পাস্ট, আমি যখন ছোটো ছিলাম আমার বাবা আমাকে আমার ডাক্তার চাচুর কাছে নিয়ে যেতেন। উনি কিন্তু সব রকম চিকিৎসা করতেন, সব বয়সীদের চিকিৎসা করতেন ডাক্তার আঙ্কেল। হ্যাঁ, তো এই যে পারিবারিক চিকিৎসা, এটাই কিন্তু ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইন আমেরিকা স্পেশালি, ওখানে এটাকে বলা হয় ফ্যামিলি ফিজিশিয়ান। তো যারা ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিস করেন, যারা এই ফ্যামিলি মেডিসিন যারা স্পেশালিস্ট, তাদেরকে বলা হচ্ছে ফ্যামিলি ফিজিশিয়ান, ঠিক আছে? অথবা ইন ইংল্যান্ড ওখানে ওরা বলছে জেনারেল প্র্যাকটিশনার। হ্যাঁ, ওটা কিন্তু একটা স্পেশালিটি। যেমন আমার জুনিয়র ডাক্তার ভাইরা যখন পাশ করে কোনো চেম্বারে বসেন এবং আমরা তাকে জিপি বলি, ইট ইজ নট লাইক দ্যাট, ঠিক আছে? ইজ অ্যান স্পেশালিটি, এটা উইথ এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ অ্যান্ড স্পেসিফিক ডিগ্রি নেওয়ার পরেই কাউকে স্পেশালিটি বলতে হবে। তো আর এখানে রেফারেল সিস্টেমটা হচ্ছে, যেমন খুবই দুঃখের বিষয় যে আমার দেশে যে কোনো রোগী কিন্তু যে কোনো ডাক্তারকে দেখাতে পারে। যেমন একজন পেট ব্যথার ডাক্তার হতে পারে যে সেটা অ্যাপেন্ডিসাইটিস সম্ভাবনা আছে, উনি চলে গেলেন মেডিসিন ডাক্তারের কাছে, অথবা নাক কান গলা ডাক্তারের কাছে, উনি সার্জন। তো উনি কিন্তু দেখলেন, দেখে এই যে সময়টা নষ্ট হলো, ওনার নিজস্ব যে স্পেশালিটি আছে সেখানে সময়টা দিতে পারছে না। তো সেখানে কি হলো, ভুল গেল, পেশেন্টটা সময় ক্ষেপণ হলো এবং হয়তো বা তার জীবনের সংখ্যা হতে পারে। সেখানে প্রপার যদি পেশেন্টটা যদি প্রপার জায়গায় যেত, তাহলে প্রপার ট্রিটমেন্ট পেয়ে যেত। তো এনারা কোথায় যাবেন পেট ব্যথার পেশেন্টটা? আমি মনে করি যে এখানে ফ্যামিলি ফিজিশিয়ান অথবা জেনারেল প্র্যাকটিশনার রোল আছে, যে সবাই প্রথমে যাবে ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে, উনি ডায়াগনোস করবেন। এক মহিলা পেট ব্যথা নিয়ে এসছে, হাজারটা কারণ হতে পারে, নট অনলি গাইনোকোলজিক্যাল কজেস, ঠিক আছে? তার অ্যাপেন্ডিক্স হতে পারে, তার গল ব্লাডারের পেইন হতে পারে, ঠিক আছে? তার আলসারের পেইন হতে পারে। তো যদি ওই মহিলা মনে করে না আমি চলে যাবো কোথায়, একজন গাইনোকোলজিস্টের কাছে, তাহলে কিন্তু হবে না। সো ইটস ভেরি নিডেড টু হ্যাভ এ রেফারেল সিস্টেম ইন আওয়ার কান্ট্রি। তো ফ্যামিলি মেডিসিন বলতে কি পারিবারিক ডাক্তার, এই কনসেপ্টটাই তো আসলে? হ্যাঁ, একটু ব্যাখ্যা করে বলতে হবে যে আদিকাল থেকেই কিন্তু মানুষ অসুস্থ হচ্ছে, মানুষ চিকিৎসা খুঁজে যাচ্ছে, এবং সেই সময় যারা যতটুকু জ্ঞান থাকতো, যারা চিকিৎসা দিয়ে থাকেন, তাদেরকে চিকিৎসক বিভিন্ন দেশে বিভিন্ন নামে উল্লেখ করা হয়, ঠিক আছে? তো এখন যেহেতু সেই সময় কোনো স্পেশালিটি ছিল না, একজন জ্ঞানী মানুষের কাছে মানুষ যেত, তো উনি সব কিছু দেখতেন। যখন দিন যত অ্যাডভান্স হচ্ছে, মানুষের জ্ঞান যত বাড়ছে, যতই চিকিৎসা শাস্ত্রে যতই পড়াশোনা বাড়ছে, তখন দেখা গেল যে একটা মানুষের যে সিস্টেমটা আছে এত কমপ্লিকেটেড। হ্যাঁ, ধরো কারো ডায়াবেটিস হয়েছে, তার জন্য ডায়াবেটিস ডাক্তার দরকার। কারো থাইরয়েডের সমস্যা হয়েছে, তাকে থাইরয়েডের ডাক্তার দরকার। শুধু বললাম, শুধু মেডিসিনের ভিতরে এত ভাগ আছে। তো সেজন্য এখন যে কনসেপ্টটা বলছে যে একজন ফ্যামিলি ফিজিশিয়ান যদি কেউ ক্লেম করতে চায়, সেক্ষেত্রে তাকে স্পেসিফিক ট্রেনিংয়ের মাধ্যমে যেতে হবে, তাকে প্রপার এডুকেশন নিতে হবে, অ্যাটলিস্ট তাকে একটা আইডেন্টিফাইড একটা প্রতিষ্ঠান থেকে একটা ডিগ্রি করতে হবে। স্যার, একটু বিষয় যে ফ্যামিলি মেডিসিন আপনি বলছেন কনসেপ্টটা ওয়েস্টার্ন কান্ট্রিতে রয়েছে, বাংলাদেশে কনসেপ্টটা আছে কিনা এবং যদি থেকে থাকে এর সুবিধাটা কি আসলে? আচ্ছা, আমার দেশ ডেভেলপিং কান্ট্রি আমরা, কিন্তু জনসংখ্যার দিক থেকে আমরা অনেক বেশি, আমাদের ঘনবসতিতে খুব সম্ভবত আমরা অনেক উপরে। যদি একটা কম্পেয়ার করা যায় চায়না এবং আমরা, চায়নাতে সবচেয়ে পপুলেশন, হাইয়েস্ট পপুলেশন ইন দি ওয়ার্ল্ড, কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক বেশি চায়নার পার স্কোয়ার মিটার অথবা স্কোয়ার কিলোমিটারের ভিতরে যতটুকু হওয়া দরকার। সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা এখন প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
যদি মানুষ হাসপাতালেই যায় অথবা বড় হাসপাতালের আউটডোরে ভিড় করে গিয়ে, তাহলে কিন্তু মানুষ সঠিক চিকিৎসা পাবে না। সেক্ষেত্রে আমার দেশে যদি আমরা এই ফ্যামিলি মেডিসিন কিংবা ফ্যামিলি ফিজিশিয়ান কনসেপ্টটা কিংবা ফ্যামিলি ডক্টর কনসেপ্টটাকে আমরা যদি সক্রিয় লেভেলে নিয়ে আসতে পারি, তাহলে প্রতিটি এলাকায় ভিত্তিতে একজন ডাক্তার থাকবেন, যেটা আছে ইংল্যান্ডে আছে, যেটা আমেরিকাতে আছে। সেক্ষেত্রে খুব ইজি হবে টু গেট এভরিওয়ান এ গুড সার্ভিস। ডক্টর শোয়েব আহমদ আমাদের অনুষ্ঠানে একজন ফোন করেছেন, তিনি আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চান। দর্শক, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি বলুন। জি, আপনার প্রশ্নটা বলুন, ডাক্তার শুনছেন। আমার বয়স হচ্ছে 45। জি। মাথা ঘোরানো, সবসময় মাথা ঘোরানোর সমস্যাটা আছে, আর ঘুম হচ্ছে না। জি, আচ্ছা। বয়স 45, ফেনী থেকে বলছেন, ওনার মাথা ঘোরাচ্ছে এবং ঘুম আসছে না। গায়ে সবসময় জ্বালাপোড়া থাকছে। আচ্ছা, গায়ে জ্বালাপোড়া ব্যথা আছে। স্যার, আপনার পরামর্শ কি? আচ্ছা, ধন্যবাদ। আমি যা শুনলাম খুব সংক্ষিপ্ত আকারে শুনেছি। আমরা এর পিঠে আরও অনেক প্রশ্ন করে থাকি। ওনার ডায়াবেটিস আছে কিনা, ওনার হাই ব্লাড প্রেশার আছে কিনা, ওনার মানসিক অবস্থা, আপনার মাসিকের অবস্থা কি। কারণ এই 45 এজে অনেকে আর্লি মেনোপজের দিকে যাওয়া শুরু করে। এই যে উনি বললেন যে ওনার মাথা ঘোরাচ্ছে, গা হাত পা জ্বালা পড়া করে, ঠিক আছে। তো আমার যেটা মনে হয় বোন, আপনি যেটা করবেন, আপনার কাছাকাছি যেন ডাক্তারের কাছে গিয়ে আপনি তার সাথে আপনার অভিযোগগুলো করবেন। কারণ এইভাবে তো কোনো ওষুধ, এটা কোনো নির্দিষ্ট কোনো ওষুধের লক্ষণ নয়। হ্যাঁ, এটা হচ্ছে সব কিছু মিলিয়ে একটা হতে পারে। আর এখন যেটা সবচেয়ে সমস্যার কথা হচ্ছে যে আমরা মানসিকভাবে অনেক স্ট্রেসে আছি আমরা। এবং আমার অনেক রোগী আমাকে বলছে তাদের ঘুম হচ্ছে না, তাদের খুব খারাপ লাগছে, তারা খেতে পারছে না। তো সব কিছু মিলিয়ে এক কথায় তো উত্তর দেওয়া যাবে না। সেক্ষেত্রে খুব ভালো হয় যে আপনার কাছাকাছি যে ডাক্তার সাহেব আছেন তার সাথে গিয়ে আপনি কথা বলবেন, আপনার অভিযোগগুলো জানাবেন, কিছু পরীক্ষা করতে হলে পরে আপনার রক্ত স্বল্পতা আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা দেখে আপনাকে চিকিৎসা দিবে। দর্শক, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। ডক্টর শোয়েব আহমদ, আমরা কথা বলছিলাম ফ্যামিলি মেডিসিন কনসেপ্টটা নিয়ে। আসলে বাংলাদেশে কনসেপ্টটা আছে কিনা? জি, আসলে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি প্রাইভেট সেক্টরে, আমরা বোধহয় প্রাতিষ্ঠানিকভাবে আমরা এটাকে রূপ দিয়েছি। আমরা আমাদের এখানে 6 জন আমরা ফ্যামিলি ফিজিশিয়ান আছি ওখানে, ওয়ে আর অল কোয়ালিফাইড এন্ড প্রাভা হেলথে সেখানে আছি। কিন্তু এইভাবে এই কনসেপ্টটা নিয়ে যেখানে বিদেশে যেভাবে কাজ হচ্ছে, এটা হচ্ছে না। যদিও আমার দেশে কিন্তু ফ্যামিলি মেডিসিন উপরে কিন্তু ডিগ্রি হচ্ছে, এফসিপিএস ইন ফ্যামিলি মেডিসিন আছে। ইন্টারাপ্ট করি, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জিপি সেন্টার আছে, জেনারেল প্র্যাকটিশনার সেন্টার আছে। এই জিনিসটাই কি ফ্যামিলি মেডিসিন কনসেপ্টের একটা অংশ কিনা? এটা একটা প্রাথমিক ধাপ হতে পারে। কারণ একজন জিপি অথবা যদি ফ্যামিলি মেডিসিন বলে, এটা একটা স্পেশালিটি। যেমন একজন এমবিবিএস ডাক্তার যদি অ্যাপেন্ডিক্স অপারেশন করতে চান, উনি করতে পারবেন। অনেকেই পারে, 4-5 বছর ধরে কোনো সার্জনের সাথে কাজ করছে, তাকে কিন্তু আমরা স্পেশালিটি বলি না, আমরা তাকে সার্জন বলি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই জিপি সেন্টারগুলো এটা একটা ভালো উদ্যোগ। আমরা যদি যারা এইসব সেন্টার নিয়ে খুলে বসেছেন সেই ইয়ং ডাক্তারদেরকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি টু গো ফর এ প্রপার ট্রেনিং অ্যান্ড এডুকেশন, এবং যদি তাদেরকে যদি আমাদের যে অ্যাভেলেবেল ডিগ্রিগুলো আছে, এমসিপিএস ইন ফ্যামিলি মেডিসিন, এফসিপিএস ইন ফ্যামিলি মেডিসিন, অথবা কোনো দুটো প্রাইভেট প্রতিষ্ঠান আছে, ওরা একজন ডিপ্লোমা দিচ্ছে, একজন ফেলোশিপ দিচ্ছে, ঠিক আছে। তো অ্যাটলিস্ট একটা ট্রেনিং হয়ে যাবে, একটা ধারণা হয়ে যাবে যে হাউ এ ফ্যামিলি ফিজিশিয়ান অর এ জিপি স্পেশালিস্ট, নট জিপি সাধারণ, ঠিক আছে, জিপি স্পেশালিস্ট, তারা আসলে কিভাবে ওরা কাজ করবে। ডক্টর শোয়েব আহমদ, আমাদের কাছে আরেকটি ফোন এসেছে। দর্শক, আপনি কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয়। আর সমস্যা হচ্ছে আমার ওয়াইফের বয়স 25 বছর। তো আমার ওয়াইফের আজকে 10-12 দিন ধরে খুসখুস কাশি হচ্ছে। তো কাশিটা আমি মেডিসিন খাওয়াচ্ছি আর কি আমাদের এলাকায় ফার্মেসি থেকে। তো ওনার আর কি কাশিটা কমতেছে না। এখন এর নিয়ে কি করতে পারি স্যার, আমাকে একটু বলুন প্লিজ। তো আপনি কি মেডিসিন খাওয়াচ্ছেন আপনার ওয়াইফকে? আমি আমার ফার্মেসি থেকে যে বলে টুস্কোপ ফার্মেসি থেকে এনে খাওয়াচ্ছি আর কি। আর এভাবে আমাকে কিছু মেডিসিন দেওয়া হয়েছে, সেগুলো আমি খাওয়াচ্ছি। আপনি আপনার প্রবলেমটা শুনলেন, যদি একটু সাজেশন। ধন্যবাদ হৃদয়।
খুশখুশ কাশি হচ্ছে। এই যে খুশখুশি কাশিটা আমি বলি, এটার বেশিরভাগ কারণেই, অনেক কারণ হতে পারে, এই বেশিরভাগ কারণই হচ্ছে অ্যালার্জি। হ্যাঁ, অ্যালার্জিটা সাধারণত বায়ু বাহিত, হ্যাঁ, এয়ারবর্ন অ্যালার্জি, ডাস্ট থেকে হতে পারে, বিভিন্ন পলেন থেকে হতে পারে, ঠিক আছে। এই খুশখুশি কাশি অনেকেরই এটা খুব সমস্যা হয়, সারা বছর চলে, অথবা বিশেষ বিশেষ যে কোনো সময় হতে পারে। সেক্ষেত্রে অ্যালার্জি ওষুধটাই খুব উত্তম। আর এখন আমরা যেটা অ্যাডভোকেট করছি, এই ধরনের যদি কাশি, খুশখুশি কাশি থাকে, সেক্ষেত্রে হালকা গরম পানি লবণ দিয়ে গাড়গাড়া করা, হালকা গরম পানি খাওয়া, তারপরে ভেপার নেওয়া, বিশেষ করে ম্যান্থল দিয়ে। হ্যাঁ, একটা ম্যান্থল একটা খুব একটা পাঞ্জেন্ট অর্ডার একটা আছে, খুব সুন্দর একটা কাজ করে। এরকম ধরনের অ্যালার্জির কারণটা হচ্ছে, অনেকে ভ্যাপিংটা কিভাবে নেয়, অনেকে জানেন না, এটা যদি একটু এক্সপ্লেইন করবেন। হ্যাঁ, নিশ্চয়ই করব। ব্যাপারটা হচ্ছে যে একটা পাত্রে ফুটানো গরম পানিটা দিয়ে ম্যান্থল একটা ওষুধ আছে, ক্রিস্টাল সাদা মিস্ত্রির মতো, আগে ছোটবেলা আমরা খেতাম, ওটা দিলে পরে আর একটা টাওয়াল কিংবা একটা গামছা দিয়ে ঢেকে নিতে হবে মাথাটা এবং নাকটা, যেন বাষ্পগুলো যেন বেরিয়ে না যায়। তখন সেই নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবে এবং ছাড়বে। এতে হচ্ছে কি, বিশেষ করে আমাদের অ্যালার্জির পথটা হচ্ছে নাক। আমরা মুখ দিয়ে তো শ্বাস নেই না, আমরা নাক দিয়ে শ্বাস নেই। তো নাকের প্যাসেজটা ক্লিয়ার থাকবে, আমাদের সাইনাসগুলো ব্লক থাকে, সাইনাসগুলো এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের যে কাশি হওয়ার কারণ, মোস্ট অফ দি কজেস হচ্ছে আমাদের নাকের পিছন দিয়ে আমাদের সাইনাস থেকে যে সিক্রেশনগুলো গলায় আসে, তখন আমার শুরু হয় বিশেষ করে খুশখুশি কাশিটা। তো আমার মনে হয় এই প্রাথমিক কিছু পর্যায়ে যদি উনি ব্যবস্থা নেন হৃদয়, আর যদি অ্যান্টিহিস্টামিন খান আপনার যে কোনো ডাক্তারের কাছ থেকে, সবই নাম জানে, ফ্যাগজো আছে, ফেনাডিন আছে, এটোভা আছে, অনেক অনেক রকম নাম আছে, ঠিক আছে। তো এইগুলো খেলে পরে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। হৃদয়, আপনার আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন এবং আপনার স্ত্রী অতি দ্রুত সুস্থ হয়ে যাবে বলে আমরা আশা করছি। স্যার, আমরা বলছি ফ্যামিলি মেডিসিনের কথা বলছেন, আপনি বলছিলেন যে স্পেশালিটি, এটা একটা ট্রেনিং, একটা আসলে এটা কি একজন ডাক্তার MBBS পাশ করার পরেই কি আসতে পারে কিনা, তবে আলাদা কোনো ট্রেনিং নিতে হয় কিনা, যদি নিতে হয় ট্রেনিংটা, এই ট্রেনিংটা আসলে কি রকম ট্রেনিং হয়? রাইট। যেহেতু ফ্যামিলি মেডিসিনটা আমরা কভার করি নির্বিশেষে, একটু বুঝিয়ে বলি আপনাকে, নারী পুরুষ নির্বিশেষে, বয়সের নির্বিশেষে, একজন নিউবর্ন বেবি থেকে শুরু করে যিনি বৃদ্ধ, যিনি মৃত্যুসজ্জায়, মানে একদম এক্সট্রিম এজ বলছি, যদি থাকে, এই সব কিছু আমরা কভার করি। প্লাস শরীরের প্রতিটি সিস্টেম আমরা কভার করি। ফ্যামিলি ফিজিশিয়ান যারা আছে, আমরা ফ্যামিলি মেডিসিন কভার করে। তো সেক্ষেত্রে এটা একটু এক্সটেন্সিভ ট্রেনিং। এটা প্রতিটি বিভাগে, মেজর বিভাগ যেমন আছে, সার্জারি, মেডিসিন, অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি, পেডিয়াট্রিশিয়ান, এবং কেউ যদি স্পেশাল ইন্টারেস্ট থাকে, কেউ আইতে চলে যেতে চায়, তবে আইতে ওখানে তো খুব বেশি কাজ নেই, আমরা অপারেশন করতে পারবো না। চোখের যে সাধারণ রোগগুলো আছে, নাক কান গলার সাধারণ রোগগুলো আছে, যদি অল্প অল্প ট্রেনিং হয়, এই সমস্ত কিছু সামান্যতভাবে ট্রেনিং হলে পরেই একজন MBBS, গ্র্যাজুয়েট MBBS উইল বি এলিজিবল ফর টু সিট ফর অ্যান এক্সাম। যেমন ধরুন আমাদের BCPS, আমাদের যে সংস্থা আছে এইসব ডিগ্রি দেওয়ার ব্যাপারে, ওদের একটা ক্রাইটেরিয়া আছে যে মেডিসিনে কত বছর, কতদিন ট্রেনিং হতে হবে, সার্জারিতে কতদিন ট্রেনিং হতে হবে, গাইনিতে কতদিন ট্রেনিং হতে হবে, ওদের একটা কারিকুলাম আছে। যদি আমাদের ইয়ং ডাক্তাররা যারা আমার এই কথা শুনে যারা উজ্জীবিত হবেন আর কি, আমি মনে করি যে আপনারা যদি BCPS ওই কারিকুলামটা দেখেন যে কি বিষয়ে ট্রেনিং নিতে হবে, কতদিন নিতে হবে, তাহলে পরে ওদের জন্য খুব সুবিধা হবে, কারণ প্রতিটি বিষয় আমাদের জানা দরকার। আসলে ট্রেনিংটা কয় দিনের অথবা কয় মাসে অথবা কয় বছরের? এটা ডিপেন্ড করে। ইন আমেরিকা এটা 5 বছরের, অনেক জায়গায় আছে 2 বছর আছে, আর যদি আমরা শর্টকাটও করতে চাই মিনিমাম 1 বছর নিচে তো হওয়ার কথা না। স্যার, MBBS পাস করতে সময় লাগে 4 থেকে 5 বছর, আবার এই ট্রেনিংটা করতে যদি 5 বছর লেগে যায়, আসলে এটা কি তরুণ ডাক্তাররা কতটা এনকারেজ হবেন আসলে এই সেক্টরে আসার জন্য? আপনি ঠিক বলেছেন প্রিন্স। জিনিসটা হচ্ছে যে ডাক্তারের আসলে পেশাটা হচ্ছে একটা ডেডিকেশন। হ্যাঁ, আমরা কিন্তু ডেফিনেটলি, আমি যখন মেডিকেলে ভর্তি হয়েছি, আমার যিনি পরীক্ষা নিয়েছিল, ভাইভা আমাদের একটা হয়েছিল, তো আমাদের বলা হলো যে যখন তোমাকে প্রশ্ন করা হবে তুমি ডাক্তার হবে কেন, বলো না কিন্তু সমাজসেবার জন্য। তাহলে বলবে তাহলে তোমার পেটে যদি ভাত না থাকে তুমি সমাজসেবা কীভাবে করবে। আপনি ঠিক বলেছেন, একটা ইন্সপিরেশন লাগবে, আমি কেন পড়বো। যেমন বিদেশে আছে যারা আমেরিকায়, ইংল্যান্ডে ফ্যামিলি মেডিসিনের লাইফটা খুব বেশি কমপ্লিকেটেড না, ওদের নাইট ডিউটি করতে হয় না। হ্যাঁ, তো বলবেন যে রাতে যদি কিছু হয়, ওদের ওই এলাকাতে 4-5 ডাক্তার থাকলে ওরা ভাগ করে নেয় যে আমি এই সপ্তাহে নাইট ডিউটি কভার করব, আমি এই সপ্তাহে নাইট ডিউটি কভার, ভাগ করে নেন, ঠিক আছে। তো যারা ওখানে ফ্যামিলি মেডিসিন করেন
প্র্যাকটিস করেন, যারা প্র্যাকটিশনার হন, ওরা লাইফটা একটু ইজি, সময় মতো যাচ্ছে, সময় মতো আসছে। আর সবচেয়ে যে মজার কথাটা হচ্ছে, দেখেন ফ্যামিলি মেডিসিন আমি যদি আপনাকে ডিফাইন করি, অনেকভাবে ডিফাইন করা যায়। আমি আমার প্রিয় শিক্ষক লেট প্রফেসর নুরুল ইসলাম স্যারের ইয়েতে আমি দিচ্ছি, সংখ্যাটা দিচ্ছি। বলা হয়েছে যে ফ্যামিলি মেডিসিন, ফ্যামিলি ফিজিশিয়ান ইজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি উইথ স্কিল অ্যান্ড নলেজ ইন ফ্যামিলি মেডিসিন। বুঝতে পেরেছেন? সো আমি যখন একটা পেশেন্টকে দেখব, আমি ডেফিনেটলি আমার প্রশ্ন করে আমি তার পরিবার সম্বন্ধে জানবো, সে কোন পরিস্থিতি আছে, তার পরিবেশ কি, সব জানবো। কারণ আসলে কি, একটা মানুষকে চিকিৎসা করতে গেলে সামগ্রিকভাবে তাকে পুরোটা জানতে হবে। সেক্ষেত্রে খুবই দরকার যে আমরা অ্যাজ এ হোল সমাজের সবাইকে যেন চিকিৎসা দিতে পারি, একটা ট্রেনিং ব্যবস্থা হতে হবে। এবং আমার এই নতুন ডাক্তাররা, এবং তোমরা বিশ্বাস করো, ইট ইজ এমার্জিং স্পেশালিটি। হ্যাঁ, এবং তোমরা হতাশ হবে না, পৃথিবীর সব দেশেই কেন, আমাদের এই দেশের মতো মানুষের জন্য ফ্যামিলি মেডিসিন উইল বি দি সলিউশন। রোগীরা খুব ইজিলি ডাক্তারের কাছে যাবে, আর ডাক্তাররা খুব আন্তরিকভাবে কথা বলবে। যেখানে স্পেশালিস্টরা মাত্র 1 মিনিটের কম সময় কথা বলে, আমার সংস্থা আমি যেখানে কাজ করি পাভা হেলথে, আমরা মিনিমাম 15 মিনিট কথা বলি রোগীর সাথে। স্যার, আরেকটি প্রশ্ন এসেছে। দর্শক, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নামটি বলে প্রশ্ন করুন। মাসুদা, বয়স 40। জি। আর আমার সমস্যা হচ্ছে কি, আমার পা গুলোতে শুষ্ক চামড়া উঠে, শুষ্ক পায়ের আঙুলগুলোতে এবং পায়ের গোড়ালি এবং নিচে। তো শুষ্ক সারা বছরই উঠতে থাকে, এটা অনেকদিন হয়ে গেছে। তো আমি আর সর্দি কাশিতে এটা বেড়ে যায়। তখন আবার দেখা, যদি সর্দি কাশি লাগে বা ঠান্ডা লাগে, তখন পায়ের চামড়াগুলো বেশি উঠতে থাকে। তো আপনি কোনো ডাক্তারের কাছে গিয়েছিলেন কিনা, অথবা ডাক্তারের কোনো পরামর্শ, কোনো ওষুধ খাচ্ছেন কিনা? হোমিও ওষুধ খাইছি অনেকদিন, তারপরে এলোপ্যাথিও খাইছিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এটার জন্য আসলে ডাক্তার স্যারের পরামর্শটা কি? স্যার, আপনার কোনো জানার আছে কিনা রোগীর কাছে? আসলে ঠিক আছে, আমরা উত্তরটা জানবো আসলে বিরতির পরে আপনার কাছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা খুব সম্ভবত শুকনোতা থেকে হয়, আমাদের শরীরে চামড়াতে তেল থাকে আর কি। একটি বিষয়, মাসুদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার যে সমস্যাটি, বিরতির পর স্যার এসে এই বিষয়ে আপনাকে পরামর্শ দেবেন। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, সময় হলো একটি বিরতির পর এসে আমরা আবারও কথা বলবো ফ্যামিলি মেডিসিন এবং রেফারেল সিস্টেমটা নিয়ে। দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি ফ্যামিলি মেডিসিন ও রেফারেল সিস্টেম নিয়ে। এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাভা হেলথের ফ্যামিলি মেডিসিনের কনসালটেন্ট ডাক্তার শোয়েব আহমদ। ডক্টর শোয়েব আহমেদ, বিরতির আগে মাসুদা নামে একজন প্রশ্ন করেছিলেন, তার সর্দি কাশিতে বেড়ে যায় যে পায়ের যে শুষ্ক চামড়াগুলো ওঠে, তিনি হোমিও ওষুধ খাচ্ছিলেন। আপনার পরামর্শ কি ডক্টর মাসুদার কাছে? জি, ধন্যবাদ। মাসুদা, আপনার যে সমস্যাগুলো শুনলাম, যদিও খুবই সংক্ষিপ্তভাবে আমি শুনেছি, তবে আমি ধারণা করছি যে অনেকেরই কিন্তু জন্মগতভাবে স্কিনগুলো ড্রাই থাকে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চামড়ার ভিতরে যে তৈলাক্ত ভাব থাকে, এটা কমতে থাকে। তো এটা বিশেষ করে হয়, আপনারা দেখবেন, সবাই দেখবেন যে এটা শীতকালে বেশি হয়। কিন্তু অনেকের ক্ষেত্রে শীত গ্রীষ্ম কোনোটাই না, বিশেষ করে যখন ওরা গোসল করেন, সাবান মাখেন শরীরে, তো সাবানটা করে কি এই যে তৈলাক্ত ভাবটাকে এটাকে ড্রাই করে ফেলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখতে হবে যে সমস্যাটা কোথায়। তো আপাতত এই সমস্যার জন্য যেটা উনি করবেন, যে সাবানটা এমন ব্যবহার করবেন যেটা ক্ষার কমযুক্ত। অনেক আছে খুব সাবান, মেডিকেটেড সাবান আছে যেগুলোতে ক্ষার কম থাকে, সেরকম ক্ষার কমযুক্ত সাবান উনি ব্যবহার করবেন যে করতে হয়। আর উনি তৈলাক্ত জিনিস ব্যবহার করবেন, যেমন ভেসলিন ব্যবহার করতে পারেন, যেমন উনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যদি না তার কোনো চামড়া যদি কোনো রকম প্রদাহ না থাকে, প্রদাহ মানে হচ্ছে লাল না হয়ে যাওয়া, চুলকা না হয়ে থাকা, যদি এগুলো না থাকে, যদি কোনো শুষ্কতে বলেন যে চামড়া উঠে যায়, আর চামড়া উঠে যাওয়ার আরও কারণ থাকতে পারে, ভিটামিনের অভাব হতে পারে শরীরে। আমাদের দেশে তো আমরা খাদ্যটা কখনো ব্যালেন্স করে খাই না। আমাদের খাদ্যের ভিতরে মেজর পোর্শন থাকে আমাদের ভাত কিংবা রুটি। আমরা কিন্তু শাকসবজিটা খুবই কম খাই, মাংস মোটামুটি খাই, ঠিক আছে, ফলমূল কম খাই। তো এগুলো অভাব আছে কিনা সব কিছু মিলিয়ে দেখে ওনার যদি ভিটামিনের অভাব থাকে, ভিটামিন উনি খাবেন। যদি স্কিন ড্রাইড থাকে, তাহলে উনি ভেসলিন কিংবা অলিভ অয়েল, আগের যুগের মতো উনি সর্ষের তেল উনি ইউজ করতে পারেন। ঠিক আছে, আর যেহেতু এটা বলছে একটা সম্পর্ক আছে অ্যালার্জির সাথে, উনি তো মনে হচ্ছে একটা অ্যালার্জি কন্ডিশন হতে পারে, সেক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জিটা ওনাকে ভালো
দিতে পারে। মাসুদ, আশা করি আপনি আপনার যে সমস্যা সেই সমস্যার প্রেক্ষিতে এক পরামর্শ পেয়েছেন। ডক্টর শোয়েব আহমদ, আমরা কথা বলছিলাম ফ্যামিলি মেডিসিন নিয়ে। বাংলাদেশে তো এই ফ্যামিলি মেডিসিন কনসেপ্টটা এখনো সেভাবে চালু হয়নি। আসলে চালু করতে প্রতিবন্ধকতাটা আসলে কোন জায়গায় আপনি মনে করছেন? যেটা বললেন আপনি, প্রথম কথা হচ্ছে যে আমাদের যে বেসিক কারিকুলাম আছে MBBS, সেখানে এই কনসেপ্টটাকে ঢুকিয়ে দিতে হবে। এবং এই কনসেপ্টে যে MBBS কারিকুলাম আছে, হ্যাঁ, কারণ যখনই একজন ছাত্র যখন সে বড় হয় তখন সে কিন্তু তার এইম ঠিক করে ফেলে, আমি একজন সার্জন হব, আমি একজন মেডিসিন স্পেশালিস্ট হব, আমি একজন ব্রেনের সার্জন হব, ঠিক আছে? হুট করে কিন্তু এটা হয় না। আমি যখন MBBS পড়াশোনা করেছি, আমি ভাবতাম একটা বড় সার্জন হব। কেন আজকে আমি ফ্যামিলি মেডিসিন কেন আমি ভেবেছি বড় সার্জন হব? তখন ফ্যামিলি মেডিসিনের ব্যাপারে আমি কিছু জানতাম না, আমাদের কিছু বলা হয়নি। তো ফার্স্ট কনসেপ্টই হচ্ছে যে আমাদের MBBS কারিকুলামের ভিতরে এই ফ্যামিলি মেডিসিন কনসেপ্ট দিতে হবে। তাহলে দিলে পরে আমরা ভাববো যে একটা সিস্টেম থাকতে হবে। যেমন যখন একজন ভাবে যে আমি সার্জন হব, সে জানে আমি সার্জারি পাস করতে পারলে আমি স্পেশালিস্ট হব, এই পেশা আমার প্রমোশন আছে, আমার সরকারি পর্যায়ে বিভিন্ন পর্যায়ে প্রমোশন আছে, বিভিন্ন হাসপাতালে আমার পোস্ট আছে, তখন তারা এই ব্যাপারে আগ্রহী হয়। কিন্তু যদি সরকার থেকে যদি হেলথ সিস্টেমে যদি এই সিস্টেম না করে দেওয়া হয় যে সে একজন MBBS সে ঠিক করলো সে ফ্যামিলি ফিজিশিয়ান হবে, ঠিক আছে, এরকম তো কোনো পোস্ট সরকারি না, এরকম কোনো পোস্ট সরকারি নেই আর কি। তো এই যদি না থাকে যে আমার সামনে কি আছে, একজন জুনিয়র ডাক্তার, তার তো সামনে বড় স্বপ্ন, সে বড় ডাক্তার হবে। এখন একজন ফ্যামিলি মেডিসিনকে অথবা জিপিকে কিন্তু খুব বড় চোখে দেখা না, শুধু এটা আমার দেশে, কিন্তু হ্যাঁ আমার দেশে ইন্ডিয়াতে শুরু হয়েছে কিছু কিছু, পাকিস্তানে খুব ভালোভাবে এটা কার্যকরী ফ্যামিলি মেডিসিন ও দেখেন ট্রেনিংও হয়। আমরা অনেকে জানবেন যে আমাদের দেশে যেমন MCPS আছে, FCPS ফ্যামিলি মেডিসিনে ও দেখেন আছে MRC-GP, হ্যাঁ, এই ডিগ্রিটা রয়্যাল কলেজ অফ ফ্যামিলি ফিজিশিয়ানটা দিয়ে থাকে আর কি। হ্যাঁ, আর আমার দেশে কিন্তু এটার পরীক্ষার সিস্টেম আছে এখানে। তো সামনে স্বপ্ন দেখাতে হবে, সামনে আমাদের সিঁড়িটা দেখাতে হবে যে আমরা এখানে শুরু করলে আমরা কোথায় যাব। তাহলে হবে কি, এবং সাধারণ মানুষকে সুশিক্ষিত করতে হবে যে দেখুন সব কিছুর জন্য আপনাকে কিন্তু স্পেশালিস্ট যেতে হবে না। স্পেসিফিক স্পেশালিটি, আপনি বুকে ব্যথা হয়েছে, আপনি একজন ইয়ং মানুষ, আপনি যদি একজন কার্ডিওলজিস্টে যান, উইথ ডিউ রেসপেক্ট টু হিম, উনি কি ভাববেন, হতে পারে হার্টের সমস্যা, তো উনি অ্যাটলিস্ট উনি একটা ECG করবেন, একটা ইকো করবেন, হ্যাঁ, আর যদি তার বেশি কিছু না জানতেন ঠিক আছে, ভালো কথা। যখন যদি একজন জিপির কাছে আসে, একজন ফ্যামিলির কাছে আসে, আমি শুধু ওই চেস্ট পেইন নিয়ে কথা বলবো না, কেন হতে পারে আমি তাকে জিজ্ঞেস করবো, ভাই আপনি কি রিসেন্টলি কোনো ভারী কিছু তুলছেন কিনা, কোনো এরকমভাবে আপনার চেস্ট মাসেলে কোনো রকম স্ট্রেস পড়েছে কিনা, ঠিক আছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কী ধরনের কাজ করে, সব কিছু কিন্তু রিলেটেড একটা মানুষের লক্ষণ দেখাতে। তো এতে হচ্ছে কি মানুষটাও প্রপারলি চিকিৎসা পাচ্ছে, তার খরচও কম হচ্ছে, আর সে প্রপার চিকিৎসা পেয়ে অল্পতেই তার ব্যবস্থা হয়ে যাচ্ছে। একটি বিষয় যে এখানে তো আপনি বলছেন যে ভবিষ্যৎ ওইভাবে নেই, তো তরুণ ডাক্তার যারা রয়েছেন তারা কেন এই ফ্যামিলি মেডিসিন সেক্টরটাতে কেন আসবে? আচ্ছা দেখো ভাই, তোমাদের বলছি জানিয়ে যারা যদি কোন তরুণ ডাক্তার যদি আমার এই শোটা দেখে থাকো আর কি, এটা বাংলাদেশের এখন ফিউচার। কারণ বিশেষ করে করোনা ভাইরাসের ব্যাপারে, COVID-19 যে ডিজিজটা হচ্ছে, আমরা দেখছি যে হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের চিকিৎসা হচ্ছে না। একজনের অ্যাজমানি শ্বাসকষ্ট আছে, উনি হাসপাতালে গেলেন, উনি বলছেন আগে করোনা নাই বলে সার্টিফিকেট নিয়ে আসো। হ্যাঁ, এমনও হয়েছে যে হাসপাতালের করিডোরে শ্বাসকষ্ট নিয়ে ভুগতে মারা গেছেন। শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে অ্যাজমার জন্য হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে COPD জন্য হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে হার্ট অ্যাটাকের জন্য হতে পারে, ঠিক আছে। এখন যদি এইভাবে থাকে, এখন মানুষ কিন্তু বুঝতে পারছে যে না, এখন আর সময় নয় এখন যে আমরা হাসপাতালে যাব, বড় বড় স্পেশালিস্ট দেখব। এবং আপনি ভালো করে জানেন নিশ্চয়ই যে আমাদের রেসপেক্টেড স্পেশালিস্টরা এখন ওনার চেম্বারে যাচ্ছেন না। হ্যাঁ, তো এনে যাবে কোথায়, এই রোগী যাবে কোথায়? আমরা যেটা করছি আমাদের প্রাভা থেকে, আমরা ভিডিও কনসালটেশনের মাধ্যমে, হ্যাঁ, আমাদের এরকম কল আসছে, আমরা তাদের অ্যাড্রেস করছি এবং ওদেরকে সুব্যবস্থা দিচ্ছি আমরা। ডক্টর শোয়েব আহমদ, আরেকটি ফোন এসেছে। দর্শক, আপনি কোথা থেকে বলছেন, আপনি নামটি বলে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মিরাজ বলছিলাম চট্টগ্রাম থেকে। আমার বয়স হচ্ছে 22 বছর। আমার আসলে গত পরশুদিন থেকে গলা ব্যথা হচ্ছে, গলায় খুসখুস কাশি হচ্ছে, এবং গলা ব্যথার কারণে শুতে গেলে
গলায় খুব প্রেসার ফিল হচ্ছে, যার কারণে আমার মাথাটা খুব ভারী হয়ে আছে এবং খুব উইয়ার্ড ফিল হচ্ছে এবং জ্বরও আসছে। এখন আমি কি করণীয় কি এবং আমি কি ধরনের মেডিসিন খেলে সব থেকে ভালো হয় আমি আসলে বুঝতে পারছি না। জি মিরাজ, প্রশ্ন যেটা আপনাকে ধন্যবাদ। আপনি এখন ডক্টর শোয়েব আহমেদের সাজেশনটা শুনুন। মিরাজ, ধন্যবাদ। আপনি ইয়ং মানুষ, আপনি কথা বলার শুরুতে আমি যেটা লক্ষ্য করলাম আমার কান খুব খারাপ থাকে, হাঁপাচ্ছেন, আপনি হাঁপাচ্ছেন। আমার যিনি সহনচরা উনিও বুঝতে পেরেছে আপনি হাঁপাচ্ছেন, ঠিক আছে? তো এখন দিস টাইম অফ করোনা ভাইরাস, হ্যাঁ, কোভিড-19 রোগে মানুষ আমাদের দেশে আক্রান্ত হচ্ছে এবং লক্ষণগুলো যেভাবে শুরু হয়, জ্বর হতে পারে, কাশি হতে পারে, গলা ব্যথা হতে পারে, ঠিক আছে? তারপরে আল্লাহ মাফ করুক তখন শ্বাসকষ্ট হতে পারে। তো স্বাভাবিকভাবেই আপনার মতো যিনি বয়স 22 বছর, আপনারা সবসময় খবর শুনছেন, করোনার সম্বন্ধে খবর জানছেন, দেশে দেশে মৃত্যুর হার আপনারা শুনছেন এবং লক্ষণগুলো যা বললাম তার যে কোনো একটা হতে পারে, আপনিও ভাবছেন যে আপনার হলো কিনা। তো প্রথম কথা হচ্ছে যে যাদের করোনা হচ্ছে, আসলে টার্মটা রং, আমরা বলি কোভিড-19, রোগের নামটা হচ্ছে কোভিড-19, ঠিক আছে? যাদের হচ্ছে তাদের অনেকেই কিন্তু লক্ষণ ছাড়া, মানে ওনারা কোনো লক্ষণ করছেন না, আপনি তাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে দে হ্যাভ ডিফিটেড দ্যাট ম্যান, কিন্তু এনারা ডেঞ্জারাস ওই কারণে যে দে ক্যান ইনফেক্ট আদার পিপল। সেই জন্য আমরা বলি সবাইকে মাস্ক পরতে হবে, ঠিক আছে? যিনি কাশছেন তিনিও মাস্ক পরতে হবে, যিনি কাশছেন না উনি মাস্ক পরতে হবে। এটা একটা গেল। কিছু আছে যে খুবই মাইল্ড লক্ষণ, যেমন আপনি বললেন আপনার একটু সর্দি কাশি আছে, আপনি ভেবে নেবেন না আমি বলছি এটা করোনা, ঠিক আছে? আমি বলছি যেহেতু এখন সময়টা এরকম, আর কেন আপনি চিন্তিত হওয়ার কারণ আপনি যে অ্যাংশাস, আমি আপনার কথা থেকে বুঝতে পেরেছি ইউর ভেরি অ্যাংশাস, ইউর অ্যাংজাইটি, ঠিক আছে? তো আপনি যেটা করবেন, আপনি এবং এই যে বললাম মাইল্ড লক্ষণগুলো, এটা 80% ক্ষেত্রেই মাইল্ড টু মডারেট হয়ে ভালো হয়ে যাচ্ছে। এনারা কি করবেন, এনারা যদি কোনো সম্ভাবনা থাকে, অত সম্ভাবনা নাই থাকুক, কারণ আসলে আজকাল মানুষ মনে রাখতে পারে না যে আমার কখন এক্সপোজার হয়েছে, সেক্ষেত্রে নিজেকে অনেক কনফাইন করবেন, একটা জায়গায় থাকবেন, যদি সম্ভব হয় এক রুমে থাকবেন এবং 14 দিন উনি দেখবেন। আর এছাড়া উনি টেলিফোনের মাধ্যমে, যেমন আমাদের প্রাভাতে কিন্তু আমরা শুধু ঢাকাতেই দিচ্ছি না কনসালটেশন, আমরা ঢাকায় বাইরেও দিচ্ছি, ঠিক আছে? আমাদের নাম্বার আছে 10468 একটা নাম্বার আছে, সেখানে কল করলে, আরও হোয়াটসঅ্যাপ আছে, আমাদের ফেসবুক আমাদের পেজ আছে। যদি আমাদের নাম্বার যদি কেউ না করতে পারে, ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে গিয়ে ওরা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা সবাইকে কথা বলছি এবং কথা দিচ্ছি। মিরাজের যে প্রবলেম, যে সিমটমগুলো দেখা যাচ্ছে, তাকে টেস্ট করার আপনি সাজেশন দিবেন কিনা কোভিড-19 টেস্ট করার জন্য? দেখো বাবা, এই মুহূর্তে আমি তোমাকে টেস্ট করতে বলবো না, হ্যাঁ, কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। তোমার পরিবারে নিশ্চয়ই তুমি ইয়ং ছেলে, তোমার আশেপাশে তোমার পরিবার আছে, যদি বৃদ্ধ মা বাবা থাকে অথবা আরো যদি ফ্যামিলি থাকে, তাদের থেকে তোমাদের আইসোলেট থাকতে হবে। 14 দিন থাকতে হবে। দুটো শব্দ আমরা এখন শুনেছি, একটা হচ্ছে আইসোলেশন, একটা হচ্ছে কোয়ারেন্টাইন। আইসোলেশন হচ্ছে লক্ষণ সহ যে কেউ থাকে এটাকে বলেছে আইসোলেশন, আর যদি লক্ষণ না কিন্তু এক্সপোজার হিস্ট্রি আছে, কন্ট্যাক্ট বলি আমরা তাদেরকে, সেখানে বলি আমরা কোয়ারেন্টাইন। শুধু মানে শুধু টার্মোলজিটা পার্থক্য, কিন্তু সবাইকে কিন্তু 14 দিন আইসোলেশন থাকতে হবে। তো মিরাজের কোনো মেডিসিন সাজেশন? হ্যাঁ, মেডিসিন তো হচ্ছে বাবা, ওই তুমি হালকা গরম পানি খাবে, গরম পানিতে লবণ গড়গড়া করবে, অ্যান্টিহিস্টামিন, ফেক্সোফেনাডিন, তারপরে ডেসলোর, এই ধরনের কিছু ওষুধ খাবে, আর চেষ্টা করবে একজন ডাক্তারের সাথে বাই টেলিফোন কথা বলার জন্য। তো মিরাজ, আশা করি আপনি আপনার যে পরামর্শটি পেয়েছেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে যে 14 দিনের যে আইসোলেশন সেটি থাকার চেষ্টা করবেন, এবং তাদের যেটা হটলাইন নাম্বার আছে 10468, সেখানে আপনি যোগাযোগ করে টেলিমেডিসিনের মাধ্যমে আপনার যে সমস্যার সমাধান সেগুলো আপনি পেতে পারবেন। দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও এসে কথা বলবো ফ্যামিলি মেডিসিন এবং রেফারেল সিস্টেম নিয়ে। দর্শক, বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর শোয়েব আহমেদ, যিনি প্রাভা হেলথের ফ্যামিলি মেডিসিনের কনসালটেন্ট। ডক্টর শোয়েব আহমেদ, আগামী 19 মে উদযাপিত হবে বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডে। এবার থিম সিলেক্ট করা হয়েছে ফ্যামিলি ডক্টরস অন দ্য ফ্রন্ট লাইন। এটা কি কোভিড-19কে সামনে রেখে এরকম থিম করা হয়েছে কিনা? জি, ধন্যবাদ। আমরা গত 10 বছর থেকে, 1 ডিকেড থেকে আমরা এই দিবসটি পালন করছি ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডে হিসাবে আর কি। হ্যাঁ, একটা ওয়ার্ল্ড বডি একটা আছে যারা ফ্যামিলি ফিজিশিয়ান, ফ্যামিলি ডক্টরদের নিয়ে কাজ করে, এটা হচ্ছে ওয়াঙ্কা বলে এটাকে। এটা শুরু হয়েছিল 1972 সনে
ইন মেলবোর্ন সিটি, অস্ট্রেলিয়া মেলবোর্ন সিটিতে প্রথম শুরু হয়েছিল। এটা হচ্ছিল ৫ম সম্মেলন। তখনও কিন্তু এই যে ওয়াঙ্কা বললাম আর কি, যে ওয়ার্ল্ড বডি যে আমাদের সমস্ত ফ্যামিলি ফিজিশিয়ান জেনারেল প্র্যাকটিশিয়ান নিয়ে যে একটা বডি আর কি পৃথিবীব্যাপী, সেটা কিন্তু তখনও কনসেপ্ট আসেনি। তখন ওই ৫ম সম্মেলনে সমস্ত পৃথিবী থেকে যারা এসেছিলেন তারা ঠিক করলেন যে আমরা একটা প্রতিষ্ঠান করব, এটার নাম হবে ওয়াঙ্কা। ওয়াঙ্কার অনেক বড় আছে, কিন্তু এটা হচ্ছে যে ওয়ার্ল্ড বডি, এটা একটা সমস্ত পৃথিবীতে যারা আমরা ফ্যামিলি ফিজিশিয়ান আছি, যারা জেনারেল প্র্যাকটিশিয়ান আছি, যারা স্পেশালিস্ট জেনারেল প্র্যাকটিশিয়ান আছি, তাদের একটা সংস্থা, ওরা এসব দেখছে এবং আমাদের ডাব্লিউএইচওর সাথে ওদের কোলাবোরেশন আছে। তো আমরা এই ১৯ তারিখে আমরা সবসময় পালন করে থাকি। গত বছর আমার মনে আছে ১৯শে মে আমরা আমাদের প্রাহাবাতে খুব সুন্দরভাবে আমরা উদযাপন করেছিলাম। আমাদের লোগোটা কিন্তু বেসিক্যালি আমার রংটা হচ্ছে ডার্ক, আমি পুরুষ মানুষ তো, আমি রং সম্বন্ধে খুব ধারণা খুব কম থাকে। এটা হচ্ছে ইট রং, হালকা ইট রঙের মতো আর কি, হ্যাঁ, পার্পল না, এটা হচ্ছে মেরুন বলে খুব সম্ভবত, আমাদের কালারটা হচ্ছে মেরুন আর কি। তো আমরা সবাই মেরুন গেঞ্জি পরে আমরা আমাদের যে বনানীতে আমাদের যে প্রতিষ্ঠানটা আছে তার ওই পুরো বনানী রাস্তাতে আমরা র্যালি করেছিলাম। হ্যাঁ, খুব সুন্দর একটা ঘটনা হয়েছিল। তবে এবার আমরা সেটা করতে পারছি না খুব সঙ্গতের কারণে, কিন্তু এখানে আমাদের দায়িত্বটা আরও বেশি। এখন আমরা করোনাতে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানরা আমরা কীভাবে কাজ করব, এখানে প্রশ্ন, এখানে আমরা কীভাবে আমরা আমাদের দেশের মানুষকে উপকার করতে পারবো। আসলে এখন তো ফ্রন্ট লাইনে ডক্টররাই রয়েছেন, তারা কাজ করছেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট হসপিটাল অথবা বিভিন্ন হসপিটালে রোগীদের নেওয়া হচ্ছে না, যারা নন কোভিড তাদেরকে নেওয়া হচ্ছে না। এই ক্ষেত্রে টেলিমেডিসিনটা কতটুকু কার্যকরী এবং টেলিমেডিসিনের উপরে রোগীরা কতটা বিশ্বাস স্থাপন করতে পারে? আমি আমার অভিজ্ঞতার কথাই বলবো। দেখুন, টেলিমেডিসিন আমাদের পৃথিবীতে খুব নতুন নয়। আমার দেশে হয়তো বা কয়েক বছর ধরে এটা চালু হওয়ার চেষ্টা হচ্ছে। বিশেষ করে ইন্ডিয়ার অনেক বড় বড় হাসপাতাল তারা চাচ্ছে তাদের পেশেন্ট পুল এখান থেকে নেওয়ার জন্য, তারা প্রাইমারিভাবে টেলিমেডিসিনের মাধ্যমে তারা বলছে। টেলিমেডিসিন অনেক ব্যাপক, যেমন যিনি রোগী তার হার্টবিট কত, তার ব্লাড প্রেশার কত, তার পালস কত, সবই দেখা যাচ্ছে। আমরা প্রাইভেটে যেটা করছি সেটা কিন্তু সেটা নয়। আমরা ইন দি প্রসেস, আমরা ইনশাল্লাহ উইল গো ফর দ্য টেলিমেডিসিন, যেটা হোল সেট আপে আছে সেখানে যাব আমরা। কিন্তু আমরা যেটা করছি এখন এখানে, যে আমরা ভিডিও কনসালটেশনের মাধ্যমে, এটা হতে পারে হ্যাং আউট দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা রোগীর সাথে কথা বলছি। আমরা প্রচুর কল পাচ্ছি আমরা। কারণ হচ্ছে কি, এবং দেখেন সুবিধা অসুবিধা হচ্ছে ঘরে বসে থেকে কিন্তু আমাদের মতো ডাক্তারদের কাছ থেকে কনসালটেশন পাচ্ছে। ওই যাওয়া আসার হ্যাসেল, এবং ঢাকার বাইরে অনেক পেশেন্ট আমার আছে যারা ঢাকার বাইরে থেকে আমাদের কল করেছে। আমরা তাদের কথা শুনেছি, বোঝার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা। কারণ আমরা ডাক্তাররা কিন্তু তিনভাবে কাজ করি, একটা শুনে, একটা দেখে, মানে আমরা নিজেরা রোগীকে এক্সামিন করি, তারপর যদি কোনো পরীক্ষা নিরীক্ষা দিতে হয় তখন আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা খুব কম দিই আমরা, ঠিক আছে, তখন দিই আমরা। কিন্তু এখানে শুধু একটা মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদের করছে। তারপরও যেহেতু আমি রোগীকে দেখলাম সামনাসামনি, তার অ্যাপিয়ারেন্স দেখলাম, তার অ্যাংজাইটিটা মুখে ফুটে উঠছে সেটা দেখলাম, তো অনেক আমরা কিন্তু কল পাচ্ছি। এবং আমি গতকালকে আমার মাত্র কয়েক ঘন্টার ভিতরে আমি অনেক পেশেন্ট দেখছি, এবং দেখার পরে ওদের জিনিসটা আমি কম্পিউটারে টাইপ করেছি এবং ওদেরকে আমরা প্রেসক্রিপশন ইমেলে পাঠিয়ে দিচ্ছি। যদি ইমেলে কোনো সমস্যা থাকে ওদের কল ব্যাক করছি। এই যে একটা সম্পর্ক, এটা মানুষরা খুব অ্যাপ্রিশিয়েট করছে এখন। আপনারা এটা তো প্রাতিষ্ঠানিকভাবে করছেন, কিন্তু আমরা ঢাকা শহরে অনেক জিপি সেন্টার দেখছি যেখানে কাজ করছেন ডাক্তাররা, তারা কিভাবে আসলে এই কাজটা করবেন টেলিমেডিসিন এই জায়গাটা? এটা একটা সামগ্রিক ব্যাপার। যেমন ধরেন ডাক্তার সাহেব কি বিনা পয়সায় অ্যাডভাইস দেবেন? হ্যাঁ, দিতে পারেন। আমি দেখেছি অনেক স্পেশালিটি আছে যারা ফেসবুকে আসছেন, লাইভে আসছেন, তারা কথা বলছেন, ওই কথাটা হচ্ছে ইন জেনারেল, ঠিক আছে। কিন্তু ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন কথা হয়, তখন কিন্তু ডাক্তারকে সময় দিচ্ছে, তার ভ্যালুয়েবল টাইম আর কি। সেক্ষেত্রে একটা পেমেন্টের ব্যাপার আছে, সেটা কিভাবে হবে আমি ঠিক জানি না। শোয়েব আহমেদ, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ এই সময় স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই আপনাদের বলবো যে আসলে আপনার সুস্থতা আপনার হাতে, এবং এই সময় ডাক্তাররা যে পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ অনুযায়ী আপনারা মেনে চলুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে।